নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাবদের একজন ছিলেন, যিনি ১৭৩৩ সালের ১০ মে জন্মগ্রহণ করেন এবং ১৭৫৬ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত বাংলার নবাব হিসেবে শাসন করেন। তিনি মুর্শিদাবাদের আওরঙ্গাবাদের শাসক আলীবর্দী খানের নাতি ছিলেন এবং তার মৃত্যুর পর সিরাজউদ্দৌলা নবাবের পদে অধিষ্ঠিত হন। মাত্র ২৩ বছর বয়সে নবাব হিসেবে অভিষিক্ত হওয়া সিরাজউদ্দৌলা তৎকালীন বাংলার বৃহৎ ভূখণ্ড বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত সুবাহু বাংলার শাসনভার গ্রহণ করেন। তিনি অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমিক ছিলেন। সিরাজউদ্দৌলার শাসনামল ছিল রাজনৈতিক অস্থিরতায় ভরা। তার সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্যান্য বিদেশি বাণিজ্যিক শক্তি বাংলায় তাদের প্রভাব বিস্তার করতে সক্রিয় ছিল। সিরাজউদ্দৌলা ব্রিটিশদের এই অগ্রসরতাকে বাংলার স্বাধীনতার জন্য হুমকি মনে করেন এবং তাদের দমন করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ব্রিটিশদের পাশাপাশি অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতাও তার শাসনকে দুর্বল করে দেয়। বিশেষত তার নিজের দরবারের মীর জাফর, রায় দুর্লভ এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের বিশ্বাসঘাতকতা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। সিরাজউদ্দৌলার শাসনকাল মাত্র ১ বছরের হলেও এটি বাংলার ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। তার সাহসিকতা ও দেশপ্রেম তাকে আজও স্মরণীয় করে রেখেছে। ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রতিরোধমূলক পদক্ষেপ তাকে বাংলার স্বাধীনতার শেষ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নবাব সিরাজউদ্দৌলার জীবন ও শাসনকাল শুধুমাত্র তার সময়কার ইতিহাস নয়, এটি একটি স্বাধীন জাতির জন্য সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হয়। নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রমবর্ধমান সামরিক এবং রাজনৈতিক প্রভাব। ব্রিটিশরা তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার নামে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে বাংলার অভ্যন্তরে শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে। সিরাজউদ্দৌলা তাদের এই অগ্রগতি বাংলার স্বাধীনতার জন্য বড় হুমকি হিসেবে দেখেন। বিশেষত ব্রিটিশরা কলকাতায় তাদের দুর্গ ফোর্ট উইলিয়াম শক্তিশালী করেছিল, যা নবাবের অনুমতি ছাড়া নির্মিত হয়। এই ঘটনাকে তিনি তার শাসনের প্রতি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এছাড়া অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা ছিল নবাবের আরেকটি বড় সমস্যা। তার নিজের দরবারের উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে অনেকেই ব্রিটিশদের সঙ্গে গোপনে আঁতাত করেছিলেন। মীর জাফর, রায় দুর্লভ এবং ঘোষেটি বেগমের মতো ব্যক্তিরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এরা সিরাজউদ্দৌলাকে তার শত্রুদের কাছে দুর্বল করে তোলার জন্য বিভিন্নভাবে ব্রিটিশদের সহায়তা করে। অর্থনৈতিকভাবে সিরাজউদ্দৌলাকে দুর্বল করে তুলেছিল করের বোঝা এবং শাসন ব্যবস্থায় অব্যবস্থাপনা। আলীবর্দী খানের শাসনের সময়কাল থেকেই বাংলার অর্থনীতি দুর্বল হতে শুরু করেছিল, যা নবাব সিরাজউদ্দৌলার সময় আরও জটিল আকার ধারণ করে। এছাড়া মারাঠা ও আফগান আক্রমণ থেকে রক্ষার জন্য অতীতের সামরিক ব্যয় এবং অব্যবস্থাপনা তাকে চাপে ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিরাজউদ্দৌলার কঠোর শাসন ও নির্ভীক মনোভাব তার শত্রুদের আরও সক্রিয় করে তোলে। তার শাসনের প্রতি জনগণের সমর্থন থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তিনি বাংলার স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হন। এই চ্যালেঞ্জগুলো তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। পলাশীর যুদ্ধ ছিল ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত এক ঐতিহাসিক যুদ্ধ, যা বাংলার স্বাধীনতার ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। যুদ্ধটি পলাশীর আম্রকাননে সংঘটিত হয় এবং এর ফলাফল নবাব সিরাজউদ্দৌলার শাসনের পতন ঘটায়। মূলত নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কলকাতায় অবৈধ দুর্গ নির্মাণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টাকে তার শাসনের জন্য হুমকি হিসেবে দেখেন। এর পরিপ্রেক্ষিতে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। যুদ্ধের আগে থেকেই ব্রিটিশরা সিরাজউদ্দৌলার দরবারে বিশ্বাসঘাতকদের সাথে গোপন আঁতাত গড়ে তোলে। মীর জাফর, যিনি নবাবের সেনাপতি ছিলেন, ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেন যে যুদ্ধ জিতলে তিনি নবাব পদে বসবেন। অন্য ষড়যন্ত্রকারীরা ছিলেন রায় দুর্লভ, ঘোষেটি বেগম এবং জগৎ শেঠ। এদের ষড়যন্ত্রের ফলে সিরাজউদ্দৌলা যুদ্ধের ময়দানে কার্যত একা হয়ে পড়েন।
যুদ্ধ শুরু হলে নবাবের সেনারা ব্রিটিশ বাহিনীর চেয়ে সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু মীর জাফর ও তার অনুসারীদের বিশ্বাসঘাতকতার কারণে নবাবের সৈন্যরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ তার কৌশল এবং নবাবের সেনার মধ্যে বিভাজনের সুযোগ নিয়ে সহজেই বিজয় লাভ করে। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে মুর্শিদাবাদে পালিয়ে যান, কিন্তু পরে ধরা পড়ে নিহত হন। পলাশীর যুদ্ধের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা কার্যত নিজের হাতে নিয়ে নেয়। এটি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে এবং বাংলার স্বাধীনতা হারানোর প্রতীক হয়ে দাঁড়ায়। সিরাজউদ্দৌলার সাহস ও দেশপ্রেম সত্ত্বেও বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির কারণে এই যুদ্ধ বাংলার ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হয়ে আছে। নবাব সিরাজউদ্দৌলার পতনের প্রধান কারণগুলো ছিল অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা, কূটনৈতিক ষড়যন্ত্র এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কৌশলগত শক্তি। তার শাসনামলে মুর্শিদাবাদের দরবারে বিদ্যমান দ্বন্দ্ব এবং ক্ষমতার লোভ ছিল পতনের মূল চালিকা শক্তি। বিশেষত মীর জাফরের বিশ্বাসঘাতকতা ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়। মীর জাফর ছিলেন নবাবের সেনাপতি, কিন্তু ব্রিটিশদের সঙ্গে গোপনে আঁতাত করে তিনি সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে সাহায্য করেন। ব্রিটিশরা তাকে নবাবের স্থলাভিষিক্ত করার প্রতিশ্রুতি দেয়, যা মীর জাফরকে নবাবের বিরুদ্ধে অবস্থান নিতে উদ্বুদ্ধ করে। অন্যদিকে সিরাজউদ্দৌলার দরবারে ঘোষেটি বেগম, রায় দুর্লভ এবং জগৎ শেঠের মতো ব্যক্তিরাও তার শাসনের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেন। এই অভ্যন্তরীণ ষড়যন্ত্র নবাবের শাসন ব্যবস্থাকে দুর্বল করে ফেলে এবং পলাশীর যুদ্ধে তার পরাজয়ের মঞ্চ তৈরি করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কূটনৈতিক কৌশল ছিল নবাবের পতনের আরেকটি প্রধান কারণ। ব্রিটিশরা বাংলায় নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং শাসন প্রতিষ্ঠার জন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা নবাবের শাসনের প্রতি জনগণের অসন্তোষ এবং দরবারের অসন্তোষিত সদস্যদের ব্যবহার করে নিজের অবস্থান শক্তিশালী করে। সিরাজউদ্দৌলার পতনের আরেকটি কারণ ছিল তিনি তরুণ এবং যুদ্ধের জন্য অপ্রস্তুত ছিলেন, যা তার কূটনৈতিক দক্ষতার অভাবকে স্পষ্ট করে। এই সমস্ত কারণ মিলিয়ে সিরাজউদ্দৌলা একটি সংঘর্ষময় পরিস্থিতিতে পড়ে যান এবং শেষ পর্যন্ত পলাশীর যুদ্ধের মাধ্যমে তার শাসনের পতন ঘটে। এই ঘটনাটি শুধু নবাবের জন্য নয়, বাংলার স্বাধীনতার জন্য এক বড় ক্ষতি ছিল। নবাব সিরাজউদ্দৌলার জীবন ও ইতিহাস থেকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। তার সাহসিকতা, দেশপ্রেম এবং শত্রুদের মোকাবিলার দৃঢ় মনোভাব আজও অনুপ্রেরণার উৎস। সিরাজউদ্দৌলার জীবন আমাদের শিখিয়ে দেয় যে দেশ ও জাতির স্বাধীনতা রক্ষা করতে নেতৃত্বের দৃঢ়তা এবং শৃঙ্খলা অপরিহার্য। তার শাসনামলে যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা ঘটেছিল, তা আমাদের সতর্ক করে দেয় যে জাতীয় ঐক্য বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। একটি জাতি বা সমাজ তখনই উন্নতি করতে পারে যখন তার অভ্যন্তরে বিশ্বাসঘাতকতা বা বিভাজনের সুযোগ না থাকে। সিরাজউদ্দৌলার পতনের আরেকটি শিক্ষা হল সঠিক কূটনীতি ও কৌশল প্রয়োগের গুরুত্ব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কূটনৈতিক কৌশল ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করে সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে সক্ষম হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শুধুমাত্র সাহস বা শক্তি নয়, সফল নেতৃত্বের জন্য বুদ্ধিমত্তা, কৌশলগত পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গির প্রয়োজন। তার শাসনামলে ঘটে যাওয়া ঘটনা আমাদের সতর্ক করে যে ব্যক্তি স্বার্থের জন্য জাতীয় স্বার্থকে বিসর্জন দিলে তার ফলাফল অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে। মীর জাফরের মতো বিশ্বাসঘাতকদের ভূমিকা এবং পলাশীর যুদ্ধের ফলাফল বাংলার স্বাধীনতার পতন ঘটায়, যা বহু বছরের জন্য বিদেশি শাসনের পথ খুলে দেয়। সবশেষে সিরাজউদ্দৌলার জীবন আমাদের শেখায় যে তরুণ নেতৃত্বের জন্য অভিজ্ঞতা এবং সঠিক উপদেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অল্প বয়সে নবাব হওয়া এবং অভিজ্ঞতার অভাব তার কৌশলগত ভুলের অন্যতম কারণ ছিল। এসব শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে সচেতনতার সঙ্গে কাজ করতে সহায়তা করে, যাতে অতীতের ভুল পুনরাবৃত্তি না হয়।